তৃণমূলে যে এগিয়ে যাওয়ার শক্তিটা সেটা আদৌ আছে বলে আমার মনে হচ্ছে না। এখন তো মনে হচ্ছে প্রত্যেক কাউন্সিলর থেকে সবাই প্রায় অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে এবং এবং করছেন, মানে মহুয়া মৈত্র সেটা করেছেন আমরা জানি। কংগ্রেস কি সেই শুধু ওই মালদা মুর্শিদাবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, না তারা অন্যান্য জেলাতেও ছড়াবে? দ্বিতীয়ত হচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, যেভাবে করছেন তার মধ্যে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। এরকম ভাবে সিপিএম এর মধ্যে আপনি যেটা বললেন যে আতঙ্ক, সেটা কিন্তু আমরা সিপিএম এর মধ্যে দেখিনি। এর মধ্যে ব্যাপার হচ্ছে শুভেন্দু অধিকারী নিজেই ছিলেন তৃণমূল, তারা তো প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের ফিডব্যাক দিয়েছেন শুভেন্দুকে, সেই জিনিসটা শুভেন্দু জানেন। আবার যে রাস্তায় নেমে এসছে, এটা কি সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে? এবং বুঝতেই পারা যাচ্ছিল যে মমতা ব্যানার্জির রাশ একেবারেই নেই, চলে গিয়েছে। সাধারণ মানুষকে কি তারা রিলিফ দিতে পারবে, না সাধারণ মানুষের ক্ষোভটা আরো বেশি সরকারের বিরুদ্ধে হবে? নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আমরা বিধানসভা নির্বাচনের 2 সপ্তাহ পরে দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন ধরে এই রাজ্যের শাসক দল ছিল, প্রায় 15 বছর, সেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে কার্যত এখন প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাদের সাংসদ, তাদের বিধায়ক যারা 80 জন সংখ্যায়, এবং সাধারণ নেতা যারা রয়েছেন, তাদের প্রত্যেকের প্রত্যেকের সম্পর্কেই মানুষের একটা সংশয় যে তারা সত্যিই দলে আছেন, না অন্য কোনো দলে যোগ দিয়েছেন। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যখন এই অনুষ্ঠানটা রেকর্ড করছি, তার কিছুক্ষণ আগে ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ফল সামনে এসেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে খুব প্রত্যাশিত ভাবেই বিজেপি প্রথম হয়েছে, তারা জিতেছে, এবং তাদের ভোট সংখ্যা প্রায় 71.2%। দ্বিতীয় স্থানে চলে এসছে সিপিএম, যাদের শতাংশের হিসেবে ভোটের তারা প্রায় 19% ভোট পেয়েছে, 19.3%। এবং তারপরে তৃতীয় স্থানে কংগ্রেস, যারা 4.8% ভোট পেয়েছে, এবং তৃণমূল, যারা এতদিন ধরে সেখানে একাধিপত্য বজায় রেখেছিল ডায়মন্ড হারবারের মডেল, এবং ফলতা বিধানসভার জাহাঙ্গীর খান, যে আমরা তাকে যেভাবে আমরা ভোট করতে দেখেছি, তারা মাত্র 3.7% ভোট পেয়েছিল। যদিও জাহাঙ্গীর ভোটের দুদিন আগে তিনি নিজের প্রার্থীপদ থেকে সরে এসেছিলেন, কিন্তু দল হিসেবে তৃণমূল কিন্তু ভোটের ময়দানে ছিল, তারা কিন্তু ময়দান ছাড়েনি। তো যাই হোক, এই অবস্থায় আমরা যদি এখন দেখতে পাচ্ছি যে এইরকম ভাবে তৃণমূল চতুর্থ স্থানে চলে এলো মাত্র কয়েকদিনের মধ্যেই। এরপরে সাধারণ মানুষের কাছে পথে ঘাটে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে তৃণমূল দলটা কি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, এবং আগামী দিনে তৃণমূল দলের ভবিষ্যৎ কি? এবং সেটা যদি হয়, তাহলে রাজ্যের মূল বিরোধী দল হিসেবে যে শূন্যস্থানটা তৈরি হবে, সেখানে কারা চলে আসবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা একটা অনুষ্ঠান করতে চলেছি। এই খোলা আড্ডা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আমি যে মুখবন্ধটা করলাম, এবং যে ফলতা বিধানসভার যে ফল আমার কাছে যেটা রয়েছে সেটা দিলাম, তা দেখে আপনার কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটার এখন পরিস্থিতি কি? সবার মনে এখন যেটা সব থেকে বড় প্রশ্ন। গৌতম দা। আচ্ছা, সুব্রত, প্রথমেই বলি যে আমি একটা ব্যক্তিগত স্মৃতিচারণা দিয়ে শুরু করছি অল্প। এটা হচ্ছে তখন তৃণমূল এখানে আসেনি, তৃণমূল আসবে আসবে করছে। তো পার্থ চট্টোপাধ্যায় তখনও মন্ত্রী চৌধুরী কিছুই হননি। তো আমার সঙ্গে একটা সাক্ষাৎকার হচ্ছিল, গাড়িতে করে উনি যাচ্ছিলেন মৌলালী যুব কেন্দ্রে, ওনার কি একটা সভা ছিল, তো ওর গাড়িতেই আমিও উঠেছি। তো আমি জিজ্ঞেস করলাম সিপিএম এর কি অবস্থা হবে আপনারা এলে। উনি বলেছিলেন সিপিএম আগামী 15 বছর তো সিপিএম কে খুঁজেই পাওয়া যাবে না। সেই পার্থ চট্টোপাধ্যায় জেলে গেলেন, জেল থেকে বেরিয়ে এসছেন, 15 বছর পরে সিপিএম কে দেখা গেল। এটা কিন্তু ঠিক, এবং দেখা গেল খুব ভালোভাবে দেখা গেল, যথেষ্ট ভালোভাবে। আমি কেন বলতে চাইছি এটা, কারণ এই যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি আজকে, যে তাতে দুটো তিনটে জিনিস পরিষ্কার, যে আগামী কয়েক বছর অন্তত তৃণমূলে যে এগিয়ে যাওয়ার শক্তিটা সেটা আদৌ আছে বলে আমার মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কারণ তৃণমূল দলটা ভেঙে যাবার মুখে।
ভেঙে যাওয়ার মুখে, মানে তার মানে এই নয় যে তারা সব বেরিয়ে চলে যেতে পারছে অন্য দলে। কারণ অন্য দলে মুশকিল হচ্ছে, বেশিরভাগ সময় এটা হচ্ছিল তৃণমূল থেকে বিজেপিতে, কখনো বিজেপি থেকে তৃণমূলে আসা যাওয়া চলছিল। কিন্তু এখন বিজেপিতে শ্রমিক ভট্টাচার্য বলেই দিয়েছেন যে এখন কোনো দরকার তো নেই বিজেপি, সত্যিই এখন দরকার নেই, বিজেপি দরজা বন্ধ। কারণ দরজা কি দরকার, তারা যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেখানে নতুন লোক অন্য দল থেকে নিয়ে গিয়ে সেখানে নিজের দলের মধ্যে গোষ্ঠী কোন্দল বাড়াবার তার কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। কাজেই তারা নেবে না। তো বাকি থাকলো কারা? কংগ্রেস আর সিপিএম। কংগ্রেস বলেছে আমাদের দরজা খোলা আছে, কিন্তু সেই সঙ্গে একটা সতর্কবাণী করেছেন শুভঙ্কর সরকার। তিনি বলেছেন বেছে বেছে নেওয়া হবে। এই যে বেছে বেছে নেওয়াটা একটা খুব কঠিন ব্যাপার। বেছে বেছে কার কতখানি কিরকম ধরনের তার চরিত্রের সঙ্গে কি কি কালি লেগে গেছে কেউ বলতে পারে না। এবং খুঁজে যা এখন যা দেখতে পাচ্ছি, এখন তো মনে হচ্ছে প্রত্যেক কাউন্সিলর থেকে সবাই প্রায় অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে। কারণ কিছু না কিছু খুঁড়লেই বেরোচ্ছে যে কেউ না কেউ কোনো না কোনো ভাবে দুর্নীতির সঙ্গে বা ইয়েতে জড়িত। আমরা আমরা বহুবার এটা বলেছি, বহু দুর্নীতির অভিযোগ ছিল, তো প্রমাণ হচ্ছিল না, এটা ঠিকই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজে সিপিএম এর তো তৃণমূল থেকে নেবেই না সিপিএম। তাহলে অতএব তৃণমূল দলটা কি করবে? হয় তৃণমূল দলটা সম্পূর্ণ ভেঙে যাবে, ভেঙে গিয়ে আলাদা ব্লক তৈরি করবে, সেরকমও হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। কারণ দেখতে পাচ্ছি না এখন সেই রকম কোনো নেতা বা নেত্রী তাদের নেই। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আঘাতটা পেয়েছেন, সেই আঘাত থেকে উঠে দাঁড়িয়ে তিনি এই বয়সে কতটা করতে পারবেন আমরা বুঝে উঠতে পারছি না। যদি আমার ধারণা ছিল আগে যে হয়তো তিনি উঠে দাঁড়িয়ে আবার এরকম লড়াই করবেন, কারণ ভাবমূর্তি আছে মমতার যে তিনি ফাইটার, তিনি সবসময় হ্যাঁ, ফাইট করে। এটা ভেবেছিলাম, তার কারণও ছিল। তার কারণ আমি এটাও ঠিকই একেবারেই আমরা বুঝতে পারিনি যে নির্বাচনের আগে এইরকম ভাবে একটা বিজেপির সুইপ করবে, এটা ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম যদি সমান সমান প্রায় হয় তাহলে তিনি কিন্তু ফাইটিং স্পিরিটটা তার দেখতে পাবো। কিন্তু তিনি যে এইভাবে বসে যাবেন, তারা 80টা মাত্র আসনে বসে গিয়েছেন, এবং এই 80টার মধ্যে কেউ কতজন আসছেন না তিনি নিজে ডাকছেন তাও আসছে না, প্রচুর কাউন্সিলররা পর্যন্ত আসছেন। তার মধ্যে আজকে আবার কাকলি ঘোষ দস্তিদার, তিনিও পর্যন্ত ছেড়ে দিলেন, সমস্ত পদ ছেড়ে দিলেন। এই প্রতিদিনই কেউ না কেউ এটা করছেন। আর যারা কেউ কেউ ডাকসাইটের সাংসদ তারা বলছেন যে রাহুল গান্ধী সব থেকে বড় নেতা মমতা গান্ধীর পরে। হঠাৎ এক্স্যাক্টলি, হঠাৎ হ্যাঁ অযাচিত ভাবে রাহুল গান্ধীর প্রশংসা করছেন প্রায়। হ্যাঁ হুম, হ্যাঁ, এবং এবং করছেন, মানে মহুয়া মৈত্র সেটা করেছেন আমরা জানি। হুম। এমনকি আরো আরো কেউ কেউ করছেন, আমরা সায়নী ঘোষ দেখেছি করেছেন, হ্যাঁ। রাহুল হুম, গান্ধী সম্পর্কে এই প্রশংসাটা করছেন। হুম। এবারে এই যে তৃণমূলের যে অবস্থাটা, এই যে ভোটের প্যাটার্নটা তুমি যদি দেখো, ভোটের প্যাটার্নটা দেখছি 3.7% টিএমসি। এটা কোনো পার্সেন্টেজ নয়, এটা একেবারে শেষ হয়ে যাওয়া অবস্থা। সেকেন্ড পজিশনে মানে 40,000। যখন সিপিএম শূন্য তখনও হুম, তাদের ভোট পার্সেন্টেজ 5-এর উপরে থাকে। হ্যাঁ 5-এর উপর। এবারে কি হয়েছে 5-এর উপরে সিপিএম এর? এত এত কম ভোট পার্সেন্টেজ সিপিএমও না, কোনোদিন পায়নি, না তার পায়নি। সর্বোচ্চ সব থেকে খারাপ সময়ও। হ্যাঁ, কিন্তু এবারে কি হয়েছে, প্রায় 19% বেশি পেয়েছে সিপিএম, মানে দ্বিতীয় স্থানে এসেছে। হুম। কাজেই এটার মধ্যে কোনো ভুল নেই যে হ্যাঁ ভোট পার্সেন্টেজ, ভোটের ফারাক অনেক বেশি আছে, ঠিক আছে, 1 লক্ষ ভোটে প্রায় জিতেছেন। 1 লক্ষ ভোটে জিতেছেন আমাদের বিজেপি প্রার্থী, এটার মধ্যে কোনো আশ্চর্যের কিছু নেই। কারণ হচ্ছে এখন প্রথমত বিজেপি যেভাবে সারা পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ ভাবে এগিয়ে গেছে, এটা ধরেই নেওয়া হয়েছিল বিজেপি একটা হ্যাভক ভোটে, খুব বিপুল ভোটে জিতবে। এবং এবং নর্মালি, পুনর্নির্বাচন গুলো তো হ্যাঁ মোটামুটি, বা উপনির্বাচন হলে তার একটা শাসক দলের প্রভাব থাকেই। আর এখানে সদ্য এক্স্যাক্টলি, সবটা শাসক দল এসছে একদমই, সদ্য, হ্যাঁ, দু এই সপ্তাহ যার জন্য এসছে। এই ইম্প্যাক্টটা ভীষণ হবে, এটা হবেই। কারণ এখন অ্যান্টি ইনকামপেন্সির কোনো প্রশ্নই ওঠেনি, কোনো রকম প্রশ্ন ওঠেনি, এটা আসতে অনেক দেরি আছে। এখানে হানিমুন পিরিয়ড চলছে ইনফ্যাক্ট। এই পিরিয়ড পেরোতে এখন অন্তত 6 মাস 1 বছর লাগবে, দেরি আছে। কাজে এইটা একটা মস্ত বড় ব্যাপার নিশ্চয়ই। দ্বিতীয়ত হচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন যেভাবে করছেন, তার মধ্যে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে একটা খুব বলিষ্ঠ ভাবে তিনি চেষ্টা করছেন যে কি কি দুর্নীতি হয়েছে তৃণমূল আমলে তা উৎপাটিত করবেন তিনি। কাজেই তৃণমূলের মধ্যে একটা ভয়ঙ্কর ভয়
এটা কাজ করছে। এর মধ্যে ত্রাসের সৃষ্টি হয়েছে বলা যেতে পারে। আতঙ্কের সৃষ্টি হয়েছে, এটা ঠিক। হুম। এই যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে, তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমি এই ফলেও দেখতে পাচ্ছি। কেউ তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত আছেন বা সংযুক্ত আছেন বা সংশ্লিষ্ট আছেন বলতে চাইছেন না বা প্রমাণ দিতে চাইছেন না, বা এমন চাইছেন না যেটা প্রকাশ হয়ে পড়ুক। এটার কিন্তু ইম্প্যাক্ট এখানে আছে, এই ভোটের মধ্যে আমি দেখতে পাচ্ছি একদম পরিষ্কার। কাজে এখানে বিজেপির ভোটটা, যেটা আমরা 71% বলছি, তার মধ্যে কিছু মুসলিম ভোটও থাকতেও পারে। আর তৃণমূলের ভোট, যেটা তৃণমূলের যে যা ভোট ছিল তার অনেকটাই বিজেপিতে চলে গিয়েছে বলে আমার ধারণা। গৌতম দা, বরং এখানে সংখ্যার যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে হুম, বলা হচ্ছে যে ফলতা কেন্দ্রে প্রায় 70% ভোটই হিন্দু ভোট এবং 30% হুম, ভোট মুসলিম ভোট। হুম, মানে 70 এবং 30 একটু আনুমানিক সংখ্যা, হয়তো এক হ্যাঁ আধ হ্যাঁ পার্সেন্ট এদিক ওদিক হতে পারে। হ্যাঁ এবং ঠিক দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু প্রায় এই 71% ভোটই পেয়েছে এই। হুম। তাতে তো আপনার এই কথাটাই ঠিক যে হ্যাঁ, মুসলিমদের মধ্যে থেকেও কিছু ভোট নিশ্চয়ই এসছে। এসেছে। এবং 30% ভোটের যেটা, সেটা সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের ওই 3.7 যোগ করলেও কিন্তু এই 30-এর কাছাকাছি এখনো যাচ্ছে না। তার মানে হুম। মুসলিমদের একটা ভোট কিন্তু বিজেপির কাছে গেছে, কিন্তু এটা একটা মনে জিনিস, হচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস লক্ষণীয়, যে হুম, ভোটটাই আসুক, সিপিএম এর যে ভোট বিজেপিতে গিয়েছিল তার কিছুটা কিন্তু ফিরে এসেছে সিপিএম। এটা কিন্তু ফ্যাক্ট। সিপিএম কে বিকল্প একটা অন্তত রাজনৈতিক দল বলে মনে করছেন কিছু কিছু মানুষ, অনেকেই। 40,000 মানুষ তো কম নয়, 40,000 ভোটার তাদের দিয়েছেন এই ভেবে যে এই যে তৃণমূল ছিল বা বিজেপি, তার বিকল্প সিপিএম কে গ্রহণ করা যেতে পারে। এবং খুব স্বাভাবিকভাবে এটাই মোহাম্মদ সেলিম যেভাবে আহ, একটু খানিকটা মোহাম্মদ সেলিমের একটা ভিডিও আমরা কিছুক্ষণ হুম, আগে, কয়েক ঘন্টা হুম, আগে তিনি দিয়েছেন। তিনি এটাতে হুম, অবশ্য অভিনন্দন জানিয়েছেন মানুষকে। হুম, সেই ভিডিওটা হুম, আমরা দেখাবো আপনাদের, আপনারা ভিডিওটা দেখতে পারেন, একটু হুম, শুনে নিন। তো ফলতার আমাদের প্রার্থী শম্ভু কর্মী এবং তার সঙ্গে আমাদের কর্মী নির্বাচনের এবং ওখানকার সাধারণ মানুষ এবং ভোটারদেরকে আমি একেবারে নত মস্তকে লাল সালাম জানাবো, অভিনন্দন জানাবো। এবং আরও ভালো হয়তো হতো আরও বেশি সময় পেলে, কিন্তু যেটা হয় এদিল মাঙে মোর, কিন্তু তা নয়। এই যে তৃণমূল যেভাবে একেবারে বরফে গলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম লাল ঝান্ডার শক্তি, তাকে সংহত করছি, আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। আবার প্রান্তিক মানুষও তাদের আশ্রয়স্থল হিসেবে আমাদেরই বেছে নিচ্ছেন। এবং তৃণমূলটা একটা হচ্ছে আরএসএসের সাজানো একটা বাহিনী ছিল, এবং তারা মস্তানি গুন্ডামি করে যা করেছে, সেখানে মানুষ তার মত দিতে পারতো না। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে। এটা ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে। গৌতম দা, একটা জিনিস হচ্ছে যে আমরা 15 বছর আগের পরিবর্তনটাও দেখেছিলাম একদম খুব হুম, ইয়েতে। সেই পরিবর্তনের পরে ঠিক আপনি যেমন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে তিনি যদিও মুখে বলেছিলেন যে বদলা নয় বদল চাই, কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম তখন একের পর এক সিপিএম নেতাকে বিভিন্ন রকম মামলা মকদ্দমায় কিন্তু জড়িয়ে দেওয়া হয়েছিল। সে সূর্যকান্ত মিশ্রই হন বা হুম, অন্য অনেক নেতাকেই, তা গৌতম দেব বলুন, আর সবাই তাদেরকে করা হুম, হয়েছিল। কিন্তু এরকম ভাবে সিপিএম এর মধ্যে আপনি যেটা বললেন যে আতঙ্ক, সেটা কিন্তু হুম, আমরা সিপিএম এর মধ্যে দেখিনি। বরং তারপরেও আমরা যাদের সঙ্গে দেখা করেছি সিপিএম নেতাদের সঙ্গে, তারা বেশ বহাল তবিয়তেই ছিলেন, খোশ মেজাজেই ছিলেন হুম, যে হ্যাঁ ঠিক আছে, দেখুক না। গৌতম বাবু বলতেন সেটা, ইভেন বুদ্ধবাবুকে কমিশন করে ডাকা হয়েছিল, তার তিনিও তো সেখানে যাবেনই বলেছিলেন, গেছেন। হুম। তো কিন্তু এখানে কিন্তু একদম উল্টো চিত্র, এটা কেন হলো? দুটো কারণ আছে এর মধ্যে, তুমি যেটা বললে এর মধ্যে দুটো কারণ আছে। প্রথমত হচ্ছে যে সিপিএম এর ব্যক্তিগতভাবে, আমি জানি ব্যক্তিগতভাবে বেশিরভাগ, আর আমি এর আগেও বলেছি এখনো বলছি, সিপিএম এর প্রশাসনিক দিক থেকে ব্যর্থতা ছিল, অনেক ব্যর্থতা ছিল, এটা আমরা জানি, অনেকবার দেখেছি। কিন্তু আমি এবার যদি ব্যক্তিগত ক্ষেত্রে দেখি, তাহলে ব্যক্তিগত ক্ষেত্রে তাদের যে নেতা নেত্রীরা ছিলেন, তারা প্রায় ধরা যেতে পারে অধিকাংশ কোনো সিংহভাগই খুব সৎ ছিলেন। ব্যক্তিগত চরিত্রের মধ্যে এই দুর্নীতির কালিমাটা ছিল না, বিশেষ ছিলই না। নিচু তলায় হয়েছিল, নিচু তলার দিকে দেখা সূর্যকান্ত গেছে। মিশ্রের ক্ষেত্রে তো প্রয়োজন বলাই বাহুল্য, এবং বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষেত্রেও তাই, এই সমস্ত বলাই ছিল না।
এই যে সততার ব্যাপার একটা ছিল, ব্যক্তিগত সততার একটা জায়গা, সেটা খুব মূল্যবান ছিল সেই সময়। এটা কিন্তু যে কোনো লোক, সাধারণ লোকও এটা বিশ্বাস করত। যার জন্য সিপিএম এর উপর রাগ ছিল অন্য কারণে, যার জন্য লোকে বেরিয়ে এসেছিল রাজনৈতিক কারণে, মূলত রাগটা হয়েছিল জমি কেন দিয়ে দেওয়া হচ্ছে টাটাকে সস্তায়, এবং সেখানে গরিব কৃষকদের পেট মেরে, এই সমস্ত ছিল, তারা বিরুদ্ধে চলে গিয়েছিলেন বা এইটা হয়েছিল। কিন্তু এই অন্য জিনিসটা হয়নি। তো এখানে কি হলো, এখানে দুটো জিনিস হয়েছে দেখো। একটা হয়েছে এই দুর্নীতির প্রশ্নটা একটা আছে, দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখেছি বহুদিন ধরে চলছিল। কিন্তু এই যে হিন্দুত্ব প্ল্যাঙ্ক যেটা বলি, একটা স্ফুলিঙ্গ দরকার হয়, একটা স্পার্ক দরকার হয়। সেই সময়ও সিপিএম এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অনেক অভিযোগ ছিল, কিন্তু বুদ্ধদেবের সময় সেগুলো অনেকটা কেটেও গিয়েছিল, এটা আমরা দেখেছি। তবুও এই যে ক্ষোভটা কি ছিল, পুঞ্জীভূত একটা ক্ষোভ তৈরি হয়, অ্যান্টি ইনকামবেন্সি, 34 বছরের রাজত্ব। একটা স্ফুলিঙ্গ হয়েছিল কি, এই জমিকে ভূমি যে মানে জমি, সিঙ্গুরের জমি বা নন্দীগ্রামের জমি নিয়ে একটা স্ফুলিঙ্গের কাজ করেছিল। এখানে হিন্দুত্ব প্ল্যাঙ্কটা কিন্তু সেই একটা স্ফুলিঙ্গের কাজ করেছে, কিন্তু বেরিয়ে এলো মূলত এই দুর্নীতির প্রসঙ্গটা। এই দুর্নীতিটা এত এইরকম ভাবে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়বে, এটা ভাবতে পারেনি তৃণমূলও, ভাবতে পারেনি। কিন্তু তো তার কিন্তু দেখো, না বলুন না, আপনি। এর মধ্যে আরেকটা ব্যাপার আছে। এর মধ্যে ব্যাপার হচ্ছে, শুভেন্দু অধিকারী নিজেই ছিলেন তৃণমূল, তিনি বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন। কাজে তিনি তৃণমূলের আদ্যন্ত আগাপাস্তলা, প্রশাসনিক মাথায় যারা আছেন বা ভেতরে যারা আছেন, তাদের কাছে প্রতি মুহূর্তের সমস্ত খবর তার কাছে পৌঁছেছে, তিনি সবটা জানতেন, এভরিথিং হি নিউ। এটা একটা মস্ত বড় ব্যাপার। এবং এমনও আছে অনেকেই যারা ওই প্রশাসনিক, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিশাল এক গোষ্ঠী তৃণমূলের মধ্যেও কাজ করেছে, আমরা তো এখন দেখতেও পাচ্ছি প্রতিদিন, পুলিশ প্রশাসনের মধ্যে, সাধারণ প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যে কাজ করেছে, তারা তো প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের ফিডব্যাক দিয়েছেন শুভেন্দুকে। সেই জিনিসটা শুভেন্দু জানেন। এবং এই যে শুভেন্দু জানেন এই জিনিসটা, এই যে তৃণমূলের যে সমস্ত যারা দুর্নীতিতে অভিযুক্ত বলে নিজেদের জানেন তারা দুর্নীতিতে অভিযুক্ত, তারা এটাও জানেন যে মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী সেগুলো জানেন। এই জন্য এই ত্রাসটা, এই আতঙ্কটা আরো বেড়ে গেছে। এটা একটা মস্ত বড় ব্যাপার। সেটা কিন্তু সিপিএম এর আর তৃণমূলের সময়, সিপিএম এর পরে তৃণমূল যখন এলো, সেটা মোটেই ছিল না। কারণ আফটার অল প্রশাসনিক যারা তখনও ছিলেন, তারাও কেউ এই এই যারা ওপরের মাপের বড় বড় নেতা নেত্রী, তাদের বিরুদ্ধে কোনো সততা বা প্রশ্নে বা দুর্নীতির প্রশ্নে কোনো কিছু আঙুল তুলতে পারেনি বা আঙুল তোলেননি। এটা একটা মস্ত বড় ফ্যাক্টর আমি মনে করি। আপনি ঠিকই বলেছেন, কারণ আমরা তারপরেও দেখেছি যে পরিসংখ্যান যা বলছে সেটা, যে তারপরেও যখন ভোট হয়েছে তখন সিপিএম এর 38% ভোট তারা পরের নির্বাচনেও তারা কিন্তু পেয়েছে। তারপরে যত যত বিজেপি এসছে, তারা ততটা তাদের ক্ষয় হয়েছে, তারা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। এখন এইরকম একটা জায়গায় এসে তারা আবার যে রাস্তায় নেমে এসছে, এটা কি সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে? বা আজকের ফলতা নির্বাচনের ফলও কি তাদের একটা, এই যে সেলিম সাহেবের যে আমরা ভিডিওটা দেখালাম, একটা নতুন একটা তাদের মধ্যে কি একটা উৎসাহ জাগিয়েছে? দেখো, এই জিনিসটা আমি এখনই এত তাড়াতাড়ি আমি কিছু বলতে পারবো, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। একটা নির্বাচন, উপনির্বাচনের মতন যাকে বলা হয়, মানে কারণ মূল নির্বাচনের পরেই সেই ভোটে যে ফলাফল এসেছে, তাতে এই সময় আমার পক্ষে কিছু বলা মুশকিল। কারণ আগামী দিনে কোথায় কখন কি হবে, কারণ আগামী দিনে সবচেয়ে বড় ভোট হচ্ছে 29-এ। 29-এ কিন্তু লোকসভার ভোট আছে, না, তার এবং আগে আমাদের লোকসভার ভোটে পশ্চিমবাংলায় তো অনেকগুলো মানে কর্পোরেশনের ভোট আছে, কর্পোরেশন, পুরসভার ভোট হ্যাঁ, আছে, হ্যাঁ হ্যাঁ এইগুলো আছে। পুরসভার ভোট, হ্যাঁ হ্যাঁ, এগুলো এইগুলো আছে। আছে, হ্যাঁ এইগুলো আছে। এবং সেখানে এটা তো পরিষ্কার হয়ে গিয়েছে যে সেখানে কিন্তু তৃণমূলের অবস্থাটা একেবারেই খারাপ হয়ে যাবে। অনেক আর জায়গায় দেখতেই প্রার্থী দিতে পারবে কিনা সেটাই এখন হ্যাঁ মনে পারবে না, হচ্ছে। হয় অনেক জায়গাতে পারবে না, বা অনেকে সে এলাকা ছাড়া হয়ে যাবে, পালিয়েও যাবে, ভয় পাবে, অনেকে ভয় পাবে। যারা তাদের মধ্যে সৎ আছে তারা থাকবে, থাকবে না তা নয়, এর মধ্যে সৎ নেই তা তো নয়, সৎ লোক আছে, নিশ্চয় আছে। যেমন আমি শোভনদেব চট্টোপাধ্যায়ের মধ্যে তো আমি কোনো সেই ধরনের কিছু দেখি না, আমি মনে করি। এবং তিনি সোজা দাঁড়িয়েও আছেন, ঋজু ভাবে তিনি এখনো দাঁড়িয়ে আছেন, আমি দেখেছি। এটা কাজেই হয়নি সুব্রত বক্সী বা শোভন দেবের হ্যাঁ ব্যতিক্রম। হ্যাঁ
হ্যাঁ, এই কিছু কিছু মানুষের থাকবে, তখনও থাকবে, অনেকেই আছেন আমি জানি, যারা নিজেরা এখন বলছেন, আমাকে খবরে কাগজও বলছেন, আমি দেখেছি পুরসভায় যাচ্ছেন একজন দুজন, এবং সেই তৃণমূলের কাউন্সিলর, এবং যখন জিজ্ঞেস করা হচ্ছে অন্যরা কোথায়, 14 জন আসছেন না, উনি বলছেন পরিষ্কার যে হতে পারে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, এই কথা বলছেন, এত এইরকম দাপটের সঙ্গে বলে দিচ্ছেন তিনি। কাজে এইরকম লোক যে নেই তা তো বলবো না, এরকম লোক এখনো আছে। আমার বক্তব্য হচ্ছে যে এরপরে তাহলে কি, তুমি যেটা বলছো বারবার, দেখো ভ্যাকিউম তো থাকে না, শূন্যস্থান থাকে না। এবং আমি এটা এর আগেও বলেছিলাম, অনেকে আমাকে প্রশ্নও করেছেন যে আপনি তো বলেছিলেন পশ্চিমবঙ্গে এই যে দক্ষিণপন্থী রাজনীতি সেটা খুব একটা সাকসেসফুল কোনোদিনই হবে না। আমি বলো হবে না নয়, মানে হয়নি এর আগে, এটা মূলত বলতে চেয়েছিলাম, সত্যি এর আগে হয়নি। কংগ্রেস ছিল সেন্ট্রিস্ট যদি বলি, বা খানিকটা লেফট ওরিয়েন্টেশন, তারপরে তো সিপিএম এসেছে, তারা ছিল। তৃণমূলও মোটামুটি প্রথম দিকে বহুদিন ধরে এই সিপিএম এর যে যে স্ট্রাকচার, মানে পার্টি স্ট্রাকচার নয়, যে যে কাজগুলো সোশ্যাল ওয়েলফেয়ারের কাজগুলো বারবার তৃণমূল সেটা করেছিল, করতে চেষ্টা করেছিল, শেষের দিকে এসে একদম টোটালি ব্যর্থ হয়ে গেল, টোটালি ফেল করলো। এবং বুঝতেই পারা যাচ্ছিল যে মমতা ব্যানার্জির রাশ একেবারেই নেই, চলে গিয়েছে, একদম চলে গিয়েছে। এবং দলটা ভেতরে ভেতরে ফাটল হয়ে গিয়েছে দুদিকে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে মমতা। এই নিয়ে আমরা অনেক এপিসোড করেছি, তোমার সঙ্গেও করেছি, আমি আলাদাভাবে করেছি। এই যে তৈরি হলো, এটা কিন্তু এখন আর কোনো জোড়া লাগার কথা আমরা দেখতে পাচ্ছি না। কাজে এখন সিপিএম এর সামনে একটা অবশ্যই ভবিষ্যৎ ভালো আছে বলে আমি মনে করি। একই সঙ্গে এই যে কর্পোরেশন হোক বা এই বা পঞ্চায়েত হোক, সেখানে সিপিএম এর ভোট বাড়ার একটা সম্ভাবনা থাকবে, থাকবে না বলবো না। কিন্তু এটাও ঠিক যে সিপিএম এ আমি বলতে চাইছি না যে সংগঠন থাকলেই তারা জিতবে। বিজেপিরও তো এখানে খুব একটা বিরাট সংগঠন ছিল না, তবু তো বিজেপি এইরকম ভাবে বেরিয়ে এসেছে, এখন তৈরি হবে, যেটা যেটা প্রচুর প্রার্থী। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। এখন তৈরি হবে, মানে আমরা এটা তৃণমূলের সময়ও দেখেছি, তৃণমূল সরকারে হুম আসার পরে তাদের হুম এমন সংগঠন তৈরি হলো যেখানে অন্য হুম কেউ প্রায় ভোট হুম প্রার্থী দিতে পারে না, বা হুম ভোট হুম দিতেই পারে না বহু লাখ মানুষ, এরকম হুম, একটা সংগঠন তারা তৈরি করে ফেললো। তো হ্যাঁ সেটা বিজেপি নিশ্চয়ই এখন সরকারে আছে, যেটা একসময় হুম সরকারে যখন ছিল সিপিএম এর মধ্যেও ছিল, বাম দলেরও হুম, ছিল সেটা, সেই হ্যাঁ সংগঠন। বামদল অতএব ছিল। সরকারে হ্যাঁ থাকলে সংগঠন হয়, এরকমই একটা খুব সরল, অতি সরলীকৃত একটা থিওরি কিন্তু দেওয়া যেতেই পারে। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এটাই, আমি দেখেছি, তুমি যদি লক্ষ্য করো, যে সিপিএম এর কথা যদি ধরো বা তৃণমূলের কথা যদি ধরো, আজকাল আগে যেটা যে স্বাধীনোত্তর যে ভারত ছিল, তখন যারা রাজনীতি করেছেন সেটা কিন্তু সিপিএম এর আমলেও দীর্ঘদিন ছিল, দীর্ঘদিন ছিল, আমি বলছি না শেষ পর্যন্ত ছিল, দীর্ঘদিন ছিল। তারপরেও সিপিএম কে সংগঠন বাড়াবার জন্য বিভিন্ন যে যে শ্রেণী সংগঠন যাকে বলি আমরা, কখনো গণসংগঠন শিক্ষক, গুলো সেগুলো। গণসংগঠন, সেইগুলোতে জোর দিতে হয়েছিল, কারণ তাদের আফটার অল এই যাকে বলা হয় জীবন ধারণের অসুবিধে ছিল না। কেউ শিক্ষক শিক্ষিকা, কেউ সাংস্কৃতিক কর্মী, কেউ এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাড়াতে হয়েছিল। এবং অনেকে এমনও ছিল আমরা জানি যাদের হোল টাইমার বলা হয়, যাই হোক সামান্য হলেও সেই হোল টাইমাররা কি করতেন, একটা সামান্য হলে টাকা হলেও নিজের জীবন ধারণটা জানতেন, আমাদের দল আমাকে দেখবে, এরকম ছিল। তৃণমূলে এটাকে এসে একদম পাল্টে ফেললো, তৃণমূল এসে তো প্রচুর টাকা পয়সার লেনদেন হলো, তারপরে ক্লাবগুলোকে টাকা দেওয়া শুরু হলো, ক্লাবের থেকে প্রচুর টাকা এলো। এবারে বিজেপি যেভাবে সরকারকে গড়তে চাইছে, দেখাতে চাইছে সাংঘাতিক একটা নো ননসেন্স, জিরো জিরো টলারেন্স বলে একটা সরকার করতে চাইছে। জিরো টলারেন্সের আমাদের মতো দেশে, ইট ইজ নট আমেরিকা, ইট ইজ নট ইউরোপ, সেখানে কতগুলো অসুবিধে হয়। অসুবিধাটা কি হয়, পশ্চিমবঙ্গে তুমি হকার উচ্ছেদ করলে মধ্যবিত্ত সমাজ খুশি হয়, যাক ভালো হয়েছে, রাস্তাটা বাবু ভালো সমাজ হলো। খুশি হয় আর কি, সেই অর্থে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবু মধ্যবিত্ত, সমাজ আর হ্যাঁ বাবু সমাজ, মানে সচ্ছল সমাজ, সচ্ছল হুম। সমাজে খুশি হয়, রাস্তা ভালো হলো, যেতে পারছি, সুন্দর লাগছে দেখতে, নিশ্চয়ই ভালো লাগে, মনে হয় বিদেশি, অনেকেই লিখছে মনে হচ্ছে বিদেশ হতে বাকি নেই, শিয়ালদা স্টেশন খুব ভালো। কিন্তু যে মানুষগুলো উৎখাত হল, তাদের তো আমি পুনর্বাসন দিলাম, তাদের পরিবার আমি দেখলাম, তারা পরিবারে গিয়ে কালকে কি করবে, কি খাবে, পরশু কি খাবে, তাদের সংসার চলবে কি করে, তাদের আমি কি করে কর্মসংস্থানের ব্যাপার দেখবো যদি না দেখতে পাই। তারা যদি কর্মসংস্থান না পায়, তাহলে দুটো জিনিস হয়, আবার বলছি এখানে দুটো হয়।
একটা হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে প্রচন্ড ভাবে, কারণ তাদের মধ্যে অনেকেই অনেক বেআইনি কাজ কারবারে ঢুকে যেতে বাধ্য হয়, কারণ পেট তো চালাতে হবে, সংসার তো থাকে। আর না হলে কি হয়, তাদের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ হতে থাকে, ক্ষোভটা বাড়তে থাকে, প্রবল ভাবে বাড়তে থাকে। এই জিনিসটা বিজেপিকে একটা ব্যালেন্স করতে হবে, আমরা সেটা দেখতে চাই। কিন্তু আগামী দিনে এই যে কর্মসংস্থানের প্রশ্ন, সেই কর্মসংস্থানের প্রশ্নে তুমি লক্ষ্য করে দেখো, এমন কোন শিল্প, সেই কোন শিল্প থাকবে যেখানে এই সব মানুষেরা যাদের কোনো স্কিল নেই, তারা সেখানে কর্ম কাজকর্ম পাবে, তারা সেখানে পাবে। এরকম এরকম কি কাজ আছে আজকের দিনে? আজকের দিনে সেরকম কাজের জায়গায় ক্রমাগত সংকুচিত হয়ে যাচ্ছে। এইটা একটা খুব দুশ্চিন্তার। এটা অবশ্যই বিজেপি যারা আছেন প্রশাসনিক পদে তারা নিশ্চয়ই ভাববেন, কিন্তু এটা যদি না ভাবেন তাহলে কিন্তু এই যে ভ্যাকুয়াম যেটা বলছি সেটা বাড়তে থাকবে, এই শূন্যতাটা বাড়তে থাকবে, তখন ক্ষোভ বাড়তে থাকবে, তখন কিন্তু এই যারা অপোজিশনে তাদের জায়গাটা, পরিসরটা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কাজে এইখানে বিজেপির পক্ষেও একটু খানিকটা বলা যায় যে সরু তারের উপরে হাঁটার একটা ব্যাপার থাকে। এটা খুবই ভালো যে আমরা এবং দুর্নীতি ঐতিহাসিকভাবে বিজেপি এমন একটা সময় ক্ষমতায় এলো এই পশ্চিম হুম, বাংলায়, যখন হুম, পশ্চিম বাংলার কোষাগার শূন্য, হুম, দেনার পরিমাণ প্রায় 8 লক্ষ কোটি টাকা, হুম, এবং তার সঙ্গে গোটা দেশের আর্থিক অবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছে যে প্রধানমন্ত্রী নিজেই তিনি বলছেন মানুষকে সতর্ক থাকতে হবে, মানুষকে খুব খারাপ দিন আসছে। হুম, তা তিনি বিদেশে যেতে বারণ করছেন, তিনি সোনা কিনতে বারণ করছেন। পেট্রোলের দাম গত কয়েক সপ্তাহের মধ্যে কয়েক বেড়ে গেল। ডিজেলের দামও একই রকম বাড়ছে, রান্নার গ্যাসের দাম কমার্শিয়াল সিলিন্ডারে বেড়েছে। অতএব দেশের এমন একটা অবস্থা যে বিজেপি পক্ষে যে তারা কেন্দ্র থেকে সাহায্য নিয়েও এই রাজ্যের আর্থিক অবস্থার খুব উন্নতি করতে পারবে, সেরকম পরিস্থিতি তাদের নেই। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষকে কি তারা রিলিফ দিতে পারবে, না সাধারণ মানুষের ক্ষোভটা আরো বেশি সরকারের বিরুদ্ধে হবে? গৌতম দা। না, এখন প্রথমত হচ্ছে, এটা বললামই তো, এটার জন্য প্রচন্ড ভিশন থাকতে হবে। ভিশন, ভিশন মানে কিরকম? এইটা ঠিক আছে, মানুষ খুব খুশি হয়, দুর্নীতি দমন হচ্ছে, লোকে গ্রেপ্তার হচ্ছে, আমার রাগ থাকতে হবে, অনেকেরই রাগ থাকে, স্বাভাবিক, কিন্তু আমাকে এটা তো দেয়নি। একটা সময় তার এটা কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, শুধু কমে যায় না, কমে যায় শুধু না, মনে করো অপরাধ করেছে, দুর্নীতি হয়েছে, টাকা লুট করেছে, সব বুঝলাম, আমি তো টাকাটা ফেরত পাচ্ছি না, সমাজে তো টাকাটা ফেরত আসছে না। এই যে নারদা সারদায় এত কাণ্ড হয়েছে, সেই সিবিআই কবে থেকে কবে থেকে তদন্ত করছে, কটা টাকা ফেরত এসেছে, কজন যারা প্রাপ্ত, যারা ক্ষতি হয়েছিল, তারা কতজন টাকা ফেরত পেয়েছেন? টাকা তো ফেরত পাওয়া খুব মুশকিল। এক একটা কারখানাকে আমি দেখেছি, এক একটা কারখানা যখন বন্ধ হয়ে যায়, চোখের সামনে দেখা, এক একটা বড় বড় কারখানা, তুমি তো জানো, সেলভারের কারখানা, কাঁচ কারখানা বন্ধ হয়ে গিয়েছে, আরবিট্রেশনে চলে গিয়েছে, তারপরে কি হয়েছে, লুটপাট হয়ে গিয়েছে। সে টাকা যারা পাও না, যাদের পাও না টাকা, তারা কেউ পাননি, কেউই পাননি। এখনো এইটা খুব ডানলপের সেরকমই অবস্থা, রোজই প্রায় লুট হচ্ছে। ডাল লবে তাই অবস্থা। হুম। আমি আমি এটা বলতে চাইছি, মনে করো এই যে টাকাগুলো যারা দিয়েছিল, মনে করো এই চাকরির জন্য যারা টাকা দিয়েছিল, তারাও তো অনেক কষ্টে টাকা দিয়েছিল, তারা অনেক অন্যায় করেছিল, ঠিক আছে, মেনে নিলাম, চাকরিও চলে গেছে। এই যে চাকরি চলে গেছে যাদের, তারাও তো, তাদের তো ছেলে পুলে আছে, বাবা আছে, সংসার আছে, তারা কি করে চালাবে, তারা কোথায় যাবে, ভবিষ্যতে কি হবে, তাদের কোথায় যাবে? সমাজ তো তাদের মানে বাতিল বলে আবর্জনার বাক্সে ফেলে দিতে পারবে না। আর যদি ফেলে দেয় তাহলে খুব মারাত্মক, ওই যে বললাম, তাহলে কিন্তু দুদিন পরে গোটা সমাজে একটা দুর্গন্ধ ছড়াবে, আইন শৃঙ্খলার অবনতি দেখা দেবে, আর সম্ভাবনা দেখে যায়, সব জায়গায় আশঙ্কা থেকে যায়। এইটা একটা ব্যাপার থাকে। এই জন্য বিজেপিকে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে, কারণ একই তুমি যেটা বললে, 8 লক্ষ কোটি টাকা দেনা পশ্চিমবঙ্গে যখন সিপিএম এখানে ছেড়ে গিয়েছিল, ঠিক মানে দু তার থেকে লক্ষর চার একটু গুণ কম, মানে বেড়েছে, 1,80,000 কোটি টাকা দেনা ছিল ছিল ওই তখন। তার থেকে প্রায় 4 গুণ বেড়েছে। আবার ঠিক এই সেন্টারে যখন মনমোহন সিং এর সরকারও গিয়েছিল, 55 লক্ষ কোটি, এখন 200 লক্ষ কোটির মতন হয়েছে, ঠিক 4 গুণ, প্রায় এবং এক্স্যাক্টলি এখনো 4 গুণ ঋণ চাইছে সরকার বিদেশের কাছে, বিশ্ব ব্যাংকের বা IMF এর কাছে ঋণ চাইছে। চাইছে। তো এই এই যদি অবস্থাটা হয় আমাদের সারা দেশের সঙ্গে মিলিয়ে, তাহলে সারা দেশ এখন কত টাকা, এই যে ডিএ প্রশ্নে এখনো পর্যন্ত খুব স্বাভাবিক, এটা ডিএ যে
40,000 কোটি টাকা দিতে হবে। হ্যাঁ, যাই হোক, এখন নেই করো 30,000 কোটি, তাও কি 25%, সবটা নয়। হুম। এইটা কি সরকার দিতে পারবে? কবে দিতে পারবে? না দিতে পারলে যারা এতদিন আন্দোলন করলেন, মামলা করলেন, সুপ্রিম কোর্টে অনেক কিছু করেছেন, যারা করেছেন তারা এখন কি ভাববেন? নতুন সরকার এলো, তাদের কি হবে? তারা কি এরপরে সরকারে যারা কাজ করছেন তাদের মনের মধ্যে কি হবে? হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, অষ্টম বেতন কমিশন লাগু হবে, মাইনেপত্র অনেকটা বাড়বে বলছে, ঠিক আছে, সেটা হতে পারে, সেটা খানিকটা লাভ হবে, হবে না বলছি না। নতুন চাকরি কত হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের কোন কোন জায়গায় কত চাকরি হবে? পশ্চিমবঙ্গ থেকে কত চাকরি হবে? এইসব জিনিসগুলো খুব একটা পরিষ্কার আমাদের কাছে নেই। যা সরকার প্রচার করছে সেটুকু দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাগুলো কেন্দ্রীয় কিন্তু। সরকারের হাতে গৌতম তো টাকা ছাপানোর একটা সুযোগ আছে, নোট ছাপিয়ে হুম নিতে পারে কিছু, তারা বেতন হুম কমিশন হলে তারা দিয়ে দিতে পারবে কেন্দ্রীয় সরকারের হুম কর্মচারীদের। হুম কিন্তু হুম সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার সে কাজটা কি করে করবে? এটা তো খুব একটা না, বড় পশ্চিমবঙ্গ সরকার সেটা কাজ করতে মানে মানে যদি বা লোকের বাড়েও খানিকটা, আমি এই যে 3,000 টাকা করে তুমি দেবে বাড়িতে বাড়িতে, ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় যে যারা এই সমস্ত বাড়ি অত্যন্ত প্রান্তিক শ্রেণীর মানুষ, দরিদ্র বা শ্রেণীর মানুষ, তাদের এই যদি দিনের খরচটাই বেড়ে যায়, প্রচুর প্রচুর বেড়ে যায়, তখন কোথায় তারা যাবে? এই 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 প্রশ্নগুলো কিন্তু, তবে এটা ঠিকই, আমরা যেটা বলছি, তুমি যেটা বলছো, বিরোধী পরিষদ যেটা, সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার একই সঙ্গে সারা ভারতবর্ষের ক্ষেত্রে একই অ্যান্টি ইনকামবেন্সি কোথায় কিভাবে হয় আমি দেখে নিলাম। যতই সেফোলজিস্ট বলা হোক, যতই যারা এই সমস্ত অনেক কিছু বলেন, ইয়ে করে, যে এই বুঝে গেলাম, এই বুঝে, অনেকেই এটা বুঝতে পারেন না। এই জন্য বুঝতে পারেন না, এই জন্য বুঝে গেলাম এই বিভিন্ন ক্ষেত্রে এই এই যে নির্বাচনের ফল নিয়ে। তাহলে সারা ভারতে যে অ্যান্টি ইনকামপেন্সি কতখানি আছে সেটাও আমরা কিন্তু জানি না। এই যে রাজস্থানে যে সাংঘাতিক ভাবে নিটের প্রশ্নপত্র লিকের জন্য যে একটা আন্দোলন হচ্ছে, দিল্লিতে পৌঁছে গেছে তার তার রেশ, আগামী দিনে সেটা কি হবে? আগামী দিনে আর কত চাকরি হবে? এই চাকরি যে এতখানি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এতবার, আটকাতে তো পারা যায়নি। তা আগামী দিনে সেটা পশ্চিমবঙ্গে যদি আবার একবারও হয়ে যায়, তাহলে লোকের থমকে যাবে, অনেকেই থমকে যাবে, এখানে আবার সেটা শুরু হলো, এরকম হতে হবে। কাজে এখন বিজেপিকে অত্যন্ত সতর্কভাবে হাঁটতে হবে। এটা ঠিকই যে অনেকেই যারা সমর্থক কর্মী তারা ভাবছে না এটা কিছু নয়, কিন্তু এখন এই মুহূর্তে যদিও একটা ইউফোরিয়া এখন থাকবে, অনেক দিনই থাকবে, এই এই জিনিসটা ভাবা থাকবে। কিন্তু সিপিএম এর পক্ষে, সিপিএম যদি এই জিনিসগুলো ভাবনা চিন্তা আগামী দিনের একটা, ওরাও যদি একটা পরিকল্পনা করে হাঁটে, তাহলে ওদের একটা পরিষদ তৈরি হতে পারে। আবার অন্যদিকে আমার মনে হয় কংগ্রেসেরও একটা কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এটা কোনোভাবে। আমার সময় খুব শেষ হয়ে এসছে, তবুও আমি হ্যাঁ, আপনাকে একটু অনুরোধ করব যে খুব অল্প সময়ের মধ্যেও আমরা সিপিএম এর কথা তো উল্লেখ করলাম, তারা গণসংগঠনগুলোতে জোর দিয়েছে, দেখাই যাচ্ছে তারা সিটু রাস্তায় নেমেছে। কংগ্রেসের ক্ষেত্রে যদি আপনি খুব অল্প করে হলেও যদি একটু কংগ্রেসের কথাটা বলেন, যে বিরোধী পরিসর কংগ্রেস কি সেই শুধু ওই মালদা মুর্শিদাবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, না তারা অন্যান্য জেলাতেও ছড়াবে তারা? দেখুন, এখন এইটা এটা নির্ভর করছে যে 2029-এর উপরে, তার আগে নয়। আমি ধরছি না পুরসভা কর্পোরেশন, আমি ধরছি না। 2029-এর আগে যদি কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, আমরা দেখেছি এখানে যে যাই হোক এখনো পর্যন্ত, যত এরা ওই বিজেপি পাপ্পু বলুক, ইয়ে বলুক, যাই বলুক, রাহুল গান্ধী হোক বা প্রিয়াঙ্কা গান্ধী হোক, আমি দেখেছি পশ্চিমবঙ্গে একটা একটা তাদের প্রতি একটা উন্মাদনা আমি লক্ষ্য করেছিলাম এর আগে অনেকেই। এমনকি অনেকে এটাও বলেছে, আমাকে এটাও বলেছে, সিপিএম কে বরাবর ভোট দিয়েছে, কিন্তু এবারে হয়তো ভোট দিয়েছে বিজেপিকে, এমনও বলেছে যে এরাও যদি ফেল করে তাহলে কংগ্রেসকে দেখবো আমরা। এত দূর কথা বলেছে, হঠাৎ করে বলে উঠলো কয়েকজন। তো আমি এটা ধরছি না, এখন আমি ধরছি না, আদৌ ধরছি না যে এটাই ঠিক। কিন্তু 2029-এ যেটা বলতে চাইছি, এই যে বিরোধী শক্তি, বিরুদ্ধ শক্তি, অপোজিশন ফোর্স বিজেপির বিরুদ্ধে, এখানে যে বিজেপির বিরুদ্ধে শক্তিটা তো অনেক বড়, অনেক বড়। তুমি যদি যোগ করো, যদি টোটালি যোগ করি এখনো, তাহলে কিন্তু ওই যে তৃণমূল যে ভোট পড়েছে বা সিপিএম বা কংগ্রেস মিলিয়ে বিজেপির চেয়ে বেশি ভোট আছে, সেই তার সিংহভাগ কোন দিকে যাবে? তারা তো সে কেন্দ্রের ভোট হলে সিপিএম কে দিয়ে লাভ হবে না, তৃণমূলকে দিয়েও লাভ হবে না, আর দেবে না, এতদিন দিয়েছে, এবারে আর দেবে না। তাহলে বাকি কে থাকলো? বাকি থাকলো কংগ্রেস। কংগ্রেস যদি সেই জায়গাটা, সেই দিকটা ভেবে এগোয়, তাহলে কংগ্রেসের পক্ষে এই রাজ্য থেকে
বেশ কিছু লোকসভার সাংসদ বেশি হওয়ার সম্ভাবনা বলে আছে বলে আমি মনে করছি। এইটা সত্যি। গৌতম দা, খুব সুন্দর আপনি বিরোধী পরিসর নিয়ে যে আলোচনাটা এবং আমাদের নতুন সরকারের সামনে যে বড় চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জগুলো অন্য সরকারকে ঠিক এসেই হয়তো এভাবে ফেস করতে হয়নি, সেই রকম একটা সমস্যা থেকে তারা বিরোধীরা কতটা শক্তিশালী নিজেদের করতে পারবে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি খুব সুন্দরভাবে এটাকে বিশ্লেষণ করলেন। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের আমার একটা অনুরোধ যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত, মূল্যবান মতামত অবশ্যই লিখবেন, এবং তা থেকে আমরা অনেক আমরা একটা উৎসাহ পাই। এবং সে একই সঙ্গে যদি আপনারা আমাদের চ্যানেল দুটি, আমার চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই চ্যানেল দুটি আপনারা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলেও আমাদের অনেকটা শক্তি বৃদ্ধি হয়। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা দেখলেন সবাইকে আজকে রাত্রিরে নমস্কার। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।